প্রিয় দর্শক, আমার বাগানের অধিকাংশ জায়গা জুড়ে রয়েছে অ্যাডেনিয়ামের গাছ। যেহেতু এখন শীতকাল, অ্যাডেনিয়াম শীত ঘুমে চলে যাচ্ছে, তাই তাদের পেছনে একটু কাজও কম। কাজ বলতে প্রত্যেক দিন সকালে এদেরকে প্লেন জল দিয়ে স্নান করিয়ে দিতে হয়, যাতে ক্ষতিকারক শিশির এবং কুয়াশাগুলো ধুয়ে যায়। আর রোগবালাইয়ের জন্য কিছু কীটনাশক স্প্রে করতে হয়, যেমন জাপ পোকা, মিলিবাগ বা লাল মাকড়ের আক্রমণ মাঝে মধ্যে ঘটে থাকে। তার জন্য মাসে অন্তত একবার যে কোনো কীটনাশক স্প্রে করতে হয়। আর যেটা করতে হবে, সপ্তাহে অন্তত একদিন যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করে দিলেই হবে। আপাতত এটুকুই কাজ রয়েছে অ্যাডেনিয়ামের জন্য। তাই বন্ধুরা, চলে এলাম একটি নতুন টপিকে ভিডিও বানানোর জন্য। সেটা হলো স্ট্রবেরি গাছ। শীতপ্রধান কিছু সবজি অথবা ফলের গাছ এই ফাঁকে লাগিয়ে নেওয়া যায়। তার জন্য আমি বেছে নিলাম এই স্ট্রবেরি গাছকে, কারণ এটি খুবই একটি সফল ভ্যারাইটি। গত বছর আমি প্রচুর ফল পেয়েছিলাম এবং ফলগুলো যেমন সাইজও ভালো, রঙও সেই রকম খুব উজ্জ্বল এবং খেতেও খুব দারুণ টেস্ট। তাই আমি এই ভ্যারাইটিটাকে কোনো মতেই হাতছাড়া করতে চাইনি। তাই এই স্ট্রবেরি থেকেই বীজ সংগ্রহ করে আমি রোপণ করেছিলাম আজ থেকে প্রায় 4 মাস আগে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা মন দিয়ে ভিডিওটি দেখুন, সব কিছুই জানতে এবং বুঝতে পারবেন। আজকের ভিডিওতে থাকছে স্ট্রবেরি বিষয়ে বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য, যেটি আপনাদের কাজে লাগতে পারে। তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আমি বেগম কারিমা হক, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক। প্রিয় দর্শক, চলতি বছরের মার্চের 2 তারিখে আমি আমার বাগানের স্ট্রবেরি থেকে এই বীজগুলো সংগ্রহ করেছিলাম। কিভাবে এই বীজগুলো সংগ্রহ করেছিলাম তার ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, বা ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। এবং আপনারাও শিখে নিতে পারেন কিভাবে স্ট্রবেরি থেকে স্ট্রবেরির বীজ সংগ্রহ করতে হয়। একই পাত্রে দুটি জাত বসানো ছিল, তাই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না এটা কোন ভ্যারাইটি। একটা ছিল ক্যালিফোর্নিয়া আর একটি ছিল উইন্টারডন। যাই হোক, দুটো ভ্যারাইটির মধ্যে তফাৎ কিছুই ছিল না, প্রায় একই রকম। দুটোই সফল ভ্যারাইটি। ফলনও যেমন ভালো, ফলের সাইজও তেমন চোখে পড়ার মতো। খুবই সুন্দর একটি ভ্যারাইটি, তাই আমি হাতছাড়া করিনি। এই বীজগুলো সংগ্রহ করে আমি দীর্ঘদিন ধরে রেখে দিয়েছি, আবার ওই একই জাতের স্ট্রবেরি তৈরি করব বলে। বীজগুলো সংগ্রহ করার প্রায় 3.5 মাস পর আগস্টের প্রথম সপ্তাহের দিকে রোপণ করে দিয়েছিলাম। বীজগুলো রোপণ করার জন্য আমি যে মিডিয়াটি ব্যবহার করেছিলাম তাতে ছিল 50% বালি, 30% ছিল ভার্মিকম্পোস্ট বা পাতা পচা সার, আর 20% ছিল মাটি। এই 3টে উপাদান মিশিয়ে আমি তাতেই এই বীজগুলো রোপণ করেছিলাম। ফাঙ্গাস যাতে না লাগে তার জন্য বীজগুলোতে একটু ফাঙ্গিসাইড পাউডার কোট করে নিয়েছিলাম। বীজগুলো আগস্টে রোপণ না করে আমি যদি সেপ্টেম্বরে রোপণ করতাম, মনে হয় একটু ভালো হতো। স্ট্রবেরি গাছ বর্ষা সহ্য করে না, আর আগস্ট মানেই তো পুরো বর্ষা। আর এবারে বর্ষার দাপট বেশ ভালোই ছিল, একদম নভেম্বর পর্যন্ত বর্ষা ছিল, যার ফলে বেশ কিছু চারা আমার ড্যামেজ হয়ে গেছে। যদি আমি বীজগুলো সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের দিকে রোপণ করতাম, তাহলে হয়তো জার্মিনেশন রেট অনেকটা বেশি পাওয়া যেত। মাটির সঙ্গেও একটু ফাঙ্গিসাইড পাউডার মিশিয়ে নিয়েছিলাম। অতি উৎসাহিত হয়ে আমি আগেভাগেই বীজগুলো বসিয়েছিলাম, তাই জার্মিনেশন রেট খুব একটা ভালো হয়নি। তবে আমি নিরাশ হইনি। আমার চলে যাওয়ার মতন, আমার চাহিদা মতো চারা আমি পেয়ে গেছি। তাই এর থেকে আমি একটা অভিজ্ঞতা
পেয়ে গেলাম যে স্ট্রবেরির বীজ একটু দেরিতে বসালে ভালো হয়, সেপ্টেম্বর মাসের দিকে। এভাবে ঠকতে ঠকতেই একদিন পাকাপোক্ত হওয়া যায়। তাই এর থেকে আমি শিক্ষা পেয়ে গেলাম যে স্ট্রবেরির বীজ সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বসালে ভালো হয়। বীজগুলো রোপণ করার আগে মিডিয়াকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম। বীজগুলো যেহেতু খুবই ছোট ছোট হয়, সেই জন্য প্রথমে মাটিটাকে ভিজিয়ে নিতে হয়, তাহলে বীজটি ছড়ানোর পর সেটা আর সরে যায় না, যেখানে পড়ে সেখানেই থাকে। ভিজে মাটির উপরে বীজগুলো ছড়িয়ে তার উপরে কিছু শুকনো মাটি ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে জল দিয়ে ভিজিয়ে ছায়াযুক্ত স্থানে 1 সপ্তাহ রেখে দিয়েছিলাম। তখন যেহেতু বর্ষাকাল ছিল, তাই অধিকাংশ সময় এগুলোকে আমি শেডের মধ্যেই রেখেছিলাম। যখন আকাশ ভালো থাকতো তখন রৌদ্রে বের করে দিতাম। মনের বেভুলে বেশ কয়েকবার বৃষ্টির জলে ভিজেও গিয়েছিল, যার ফলে জার্মিনেশন রেটটা অনেকটাই কমে গেছে। কারণ একে তো বর্ষাকাল, আবার বৃষ্টির জলে ভিজে যাওয়া, এটা একেবারেই সুখকর নয়। বীজ রোপণ করার 1 সপ্তাহ পর যখন দেখছি কোনো কিছুই নজরে পড়ছে না, যেমন ছিল তেমনই আছে, কিছুই নজরে পড়ছে না। 25 দিন পর মনে হলো কিছু একটা দেখা যাচ্ছে, দূরবীন দিয়ে দেখার মতো। খুবই ছোট্ট ছোট্ট চারা বের হয়েছে। 1.5 মাস পর বোঝা গেল যে হ্যাঁ, কিছু চারা গজিয়েছে। তাই দেখে মনটা একটু ভরসা পেল। মাস 2 পর স্পষ্ট হলো যে হ্যাঁ, এগুলো স্ট্রবেরির চারা। প্রথমবার স্ট্রবেরির চারা জার্মিনেশন করলাম, তাই স্পষ্ট ছিল না যে প্রাথমিক অবস্থায় স্ট্রবেরির চারা দেখতে ঠিক কেমন হয়। এরপর আমি যে কাজটা করেছিলাম সেটা হলো 1 লিটার জলে একটি ব্যালেন্স এনপিকে 19-19-19 1 লিটার জলে 1.5 গ্রাম মিশিয়ে স্প্রে করে দিয়েছিলাম, যাতে চারাগুলো একটু তাড়াতাড়ি বড় হয়ে যায়। ব্যালেন্স এনপিকে স্প্রে করার 20 দিন পর গাছগুলো ঝট করে এইরকম বেড়ে গিয়েছিল। গাছগুলো রোপণ করার 5 দিন আগে আবারও একবার এনপিকে দিয়েছিলাম। এটা অবশ্যই করে নিতে হবে গাছ রিপোর্ট করার 5 দিন আগে। এবার গাছগুলো এইরকম হয়েছে। এবার আমি গাছগুলোকে নির্দ্বিধায় রিপোর্ট করে নেব। রিপোর্ট করার জন্য আমি নিয়েছি 5 ইঞ্চি সাইজের প্লাস্টিক টব। স্ট্রবেরি গাছের জন্য এই টবের সাইজটা হলো মধ্যম সাইজ। এটাকে আমরা ফাইনাল পট হিসাবেও ব্যবহার করতে পারি, বা এর থেকে রিপোর্ট করে বড় পাত্রেও আমরা লাগাতে পারি। আর রিপোর্টিংয়ের জন্য যে মিডিয়াটি আমি ব্যবহার করছি তার মধ্যে রয়েছে 50% মাটি, মানে গার্ডেন সয়েল, আর 30% রয়েছে ভার্মি কম্পোস্ট, আর 20% রয়েছে বালি, মোটা দানার লাল বালি, যাতে মাটিটা ওয়েল ড্রেনেজ হয় সেই জন্য বালিটা মেশানো হয়েছে। আর দেয়া আছে কিছু হাড় গুঁড়ো, কিছুটা শিংকুচি, যে যেমন পারে, যেগুলো যার সংগ্রহে আছে সেগুলো মিশিয়ে নিতে পারেন। প্রধান যে উপকরণগুলো হলো সেটা হলো মাটি, কম্পোস্ট এবং বালি। স্ট্রবেরি গাছের ক্ষেত্রে ভার্মি কম্পোস্টটা মাস্ট। ভার্মি কম্পোস্ট অবশ্যই নিতে হবে। পারলে তার সঙ্গে কিছুটা গোবর সার, আপনারা পুরানো গোবর সার মিশিয়ে নিতে পারেন, কারণ স্ট্রবেরি গাছ একটু অ্যাসিডিক মাটি পছন্দ করে, তাই কম্পোস্টের পরিমাণটা একটু বেশি থাকলে ভালো হয়। তো আমি ধীরে ধীরে আলতোভাবে গাছগুলোকে তুলে টবের মধ্যে বসিয়ে নিচ্ছি, শিকড়গুলো যাতে আঘাতপ্রাপ্ত না হয়। স্ট্রবেরি গাছের জন্য খুব বেশি গভীর পাত্রের প্রয়োজন হয় না। 6 থেকে 8 ইঞ্চি গভীরতাযুক্ত ছড়ানো টব হলে ভালো হয়, তাতে গাছটিও ভালো হয় এবং ফলও বেশি পাওয়া যায়। আপাতত গাছগুলোকে 5 ইঞ্চি টবেই বসিয়ে নিচ্ছি।
যদি 1 মাসের মধ্যে গাছে ফুল এসে যায় তাহলে আমি আর এদেরকে রিপোর্ট করব না, এই টবেই থাকবে, এতেই ফল হবে। তার জন্য গাছের গোড়ায় কিছু অনুখাদ্য দিতে হবে, তো সেটা পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর 1 মাসের মধ্যে যদি গাছে ফুল না আসে, গাছ খুব গ্রোথ নেয়, তাহলে এগুলোকে আমি আবার পুনরায় রিপোর্ট করে দেব। যে মিডিয়াতে চারাগুলো আমি তৈরি করেছিলাম সেই মিডিয়াটায় এখনও প্রচুর খাবার রয়েছে, তাই এগুলোকে আমি নষ্ট না করে এই পুনরায় আবার টবের মাটিতে উপরে দিয়ে দিচ্ছি, কারণ এতে রয়েছে বেশ কিছু কম্পোস্ট এবং বালি, যেগুলো গাছ শেষ অবধি গ্রহণ করতে পারেনি। অন্যান্য গাছের মতো স্ট্রবেরির গাছের মূল শিকড় থাকে না। স্ট্রবেরি গাছ হলো গুচ্ছমূলের গাছ, যেমন পেঁয়াজ গাছ হয় গুচ্ছমূল, সেই রকম স্ট্রবেরি গাছেরও শিকড় ওইভাবে গুচ্ছ আকারে থাকে, তাই এর জন্য গভীর পাত্রের প্রয়োজন হয় না। অল্প মাটিতে এবং অল্প গভীর পাত্রে এরা খুব সুন্দর গ্রো হয়। এবার এতে আমি, যাতে রিপোর্টিং শক না লাগে, তার জন্য কিছুটা ম্যাগনেসিয়াম সালফেট অর্থাৎ অ্যাপসাম সল্ট 1 লিটার জলে 2 গ্রাম অনুপাতে মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে নেব। এর ফলে কি হবে, গাছগুলো রিপোর্টিং শকে চলে যাবে না, তাড়াতাড়ি গ্রোথ নেবে। নতুন বন্ধু যারা চ্যানেলে এসছেন তারা অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর পুরানো বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিন। এবার আমি রিপোর্ট করে নেব। যেগুলো আমি রানার থেকে গাছ তৈরি করেছিলাম সেগুলোকে আমি এই গ্রো ব্যাগের মধ্যে, একটু বড় সাইজের গ্রো ব্যাগ, মানে 6 ইঞ্চি গ্রো ব্যাগে বসিয়ে নিচ্ছি। এগুলো যেহেতু ফাইনালি এতেই থাকবে, এদের ঘরে আমি আর অন্য পাত্রে শিফট করব না, এতেই এগুলো গ্রো হবে এবং ফল দেবে। তাই এই গাছগুলোকে আমি ফাইনাল রিপোর্টিং হিসেবেই ধরছি। স্ট্রবেরির চারা আমরা 2 রকমভাবে পেতে পারি, একটি হচ্ছে রানারের মাধ্যমে আর দ্বিতীয়ত হচ্ছে বীজ থেকে। বীজ থেকে প্রচুর সংখ্যক চারা পাওয়া যায় যদি সঠিক পদ্ধতি মেনে বীজ তৈরি করা হয় এবং বীজ রোপণ করা হয়, তাহলে অনেক চারা বীজ থেকে পাওয়া যায়। রানার থেকেও চারা পাওয়া যায়, কিন্তু রানার থেকে বেশি চারা নিলে গাছ দুর্বল হয়ে পড়ে, তাই রানার বেরোনোর সাথে সাথে কিছু রানার ছেঁটে ফেলে দিতে হয় 2-1টা রেখে, তাতে গাছটি সতেজ থাকে দ্বিতীয়বার ফল দেওয়ার জন্য। তো বন্ধুরা, এই রকম স্ট্রবেরির আপডেট পেতে চোখ রাখুন আমার চ্যানেলে। ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলের প্রতি রইল আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ।